আসসালামু আলাইকুম। চলো গল্প করি। আচ্ছা, আজকের গল্পের শিরোনামটা কি হবে? সকাল থেকেই ভাবছি। আহ, ধরো আজকের গল্পের শিরোনাম হতে পারে এই মেন লাইফ। খুবই কমন টপিক, তাই না? অথবা আরেকটা ভেবেছি, একটু পরে বলছি। আচ্ছা, আমাদের মধ্যে কয়জন ছোটবেলায় যেটা হব ভেবেছিলাম ঠিক সেটা হতে পেরেছি? যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে এই সংখ্যাটা কত হবে? আমার ধারণা এটা 1%-এর বেশি হয় না। তোমরা কি বলো? 1% লাকিয়েস্ট পার্সন, তারা ছোটবেলায় যেটা ভাবে যে আমি এটা হতে চাই সেটা তারা করতে পারে। যেমন আমি ছোটবেলায় ভাবতাম যে আমি পাইলট হতে চাই। হুম। তো আসলে পাইলট হওয়ার জন্য এভিয়েশন কলেজগুলো কোথায় থাকে, সেখানে কখন অ্যাপ্লাই করতে হয়, এই সম্পর্কে আমি জেনেছি আরো অনেক অনেক পরে। তো আমরা একটা কিছু লেখার জন্য লিখি, অথবা অনেকে খুব প্যাশন নিয়ে সেটাকে ধারণ করি। তারপর ধরো একটা সময় ইন্টারমিডিয়েটের পর যখন আমরা চুজ করি যে আমরা কোন লাইনে যেতে চাই, কোন সাবজেক্টে পড়তে চাই, আমাদের মধ্যে কয়জন ঠিক আমি যেই সাবজেক্টটা প্ল্যান করে রেখেছিলাম সেই সাবজেক্টেই পড়ার সুযোগ পেয়েছিলাম? ভাবো। আচ্ছা, আমি যদি বলি তাহলে আমি ইসলামিক ইউনিভার্সিটিতে 2-3 সেশনে পরীক্ষা দিয়ে ওয়েটিং লিস্ট থেকে ভর্তির সুযোগ পেলাম যেদিন, সেদিন আমি প্রথম দিন ভাইবা বোর্ডে গিয়ে ঠিক হলো যে আমি হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব। তখনও আমাদের সাবজেক্টের নাম ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্সই ছিল। সরি। তো তারপরের দিন গিয়ে শুনি কোনো কারণে সিট সংখ্যা এক্সিড করে যাওয়ায় আমাদের ওই অ্যাপ্লিকেশন, আমার সহ আমার এক বান্ধবী বা কয়েকটা অ্যাপ্লিকেশন, এটা ফুড অ্যান্ড নিউট্রিশনে চলে গিয়েছে। এখন ওরা আমাদেরকে বললো যে তুমি যদি, আমি আবার, আমাদের তখন নিয়ম ছিল যে তুমি যদি ম্যাথ অ্যান্সার করো তাহলে তুমি পার্টিকুলারলি সিএসসি, তারপরে সম্ভবত ইলেকট্রনিক্স আর হচ্ছে বায়োটেকনোলজি, এই 3টা সাবজেক্ট তুমি নিতে পারবে। আর ম্যাথ অ্যান্সার না করলে তাহলে তুমি কেমিস্ট্রি আর অন্য যে কয়টা সাবজেক্ট ছিল ওগুলো নিতে পারবে। তো আমি যেহেতু ম্যাথ অ্যান্সার করে আসছিলাম, আমি তো আসলে ফুড অ্যান্ড নিউট্রিশন পড়বো ভাবিনি, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা ফুড অ্যান্ড নিউট্রিশনে গেল এবং আমাকে বলা হলো তুমি যদি ভর্তি হতে চাও এই সাবজেক্টে ভর্তি হয়ে যেতে হবে, অ্যান্ড দেন তুমি পরবর্তীতে সুযোগ পেলে তুমি মাইগ্রেশন করে আসতে পারো। এখন কি আর করা, টাকা পয়সা নিয়ে চলে আসছি, ভর্তি হব, মাইন্ড সেট আপ হয়ে গেছে। তারপর ভর্তি হয়ে গেলাম এবং কয়েক কর্মদিবস পরে আমি আসলে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্সে আসছিলাম। তো কালের বিবর্তনে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স, ঢাকা ইউনিভার্সিটি তাদের নাম চেঞ্জ করে ফেললো। আমরা হয়ে গেলাম অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। পরীক্ষা টরীক্ষা দিয়ে বের হয়ে গেছি, চাকরিতেও ঢুকে গেছি ওই সাবজেক্টের সার্টিফিকেট নিয়ে। তারপরে আমরা ওখানে আসলে নিজের ইউনিভার্সিটি, নিজের ডিপার্টমেন্টে সবকিছুই তো আমাদের আসলে খুব স্পর্শ করে যায়। তো শুনতে পাচ্ছি খুব বাচ্চারা চাচ্ছে যে জব ফিল্ড অ্যাসেস করে যে ট্রিপলি হলে ভালো হয়, ট্রিপলি হলে আমাদের ভালো হবে। তো বাচ্চাদের জোর দাবি দেওয়া, প্রশাসন ভবনের সামনে তারা যাচ্ছে আসতেছে, আমরা অল্প অল্প করে জানতে পারছি। তো কনভোকেশন যখন হয়ে গেল, যেহেতু আমি জবে ঢুকে গেছি, তো আমার আর অসুবিধা নাই। ওরা একটা ট্রিপল ইর সার্টিফিকেট দিয়ে দিলে আমি নিলাম। আমি অন্য সবার মতো ভাবলাম ঠিক আছে, আমি যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ট্রিপল ই ডিপার্টমেন্টের লেকচারার হিসাবেই আছি, তো আমি ট্রিপল ই সার্টিফিকেটটা আমার জন্য ভালোই হবে। ডিপার্টমেন্টের নাম চেঞ্জ হয়ে গেছে, আমি নিয়ে নিলাম। তো এখন বিভিন্ন জায়গায় যখন আমরা পরীক্ষা দিতে যাই আমাদের হায়ার ডিগ্রির পরে, তখন আমরা দেখতে পাই কি, আমরা দেখতে পাই যে ট্রিপলি বাচ্চাগুলো কম্পিট করে কাদের সাথে? যাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, আইবির অ্যাক্রিডিটেশন আছে,
তো আমাদের সিলেবাস যেহেতু তখনও আপগ্রেডেশনে যায় নাই, সো আমাদের ডিগ্রি ট্রিপলই হয়ে গেল, অনার্স হয়ে গেল, কিন্তু এই দুটোর মধ্যে একটা ছোট্ট গ্র্যাডিয়েন্ট রয়ে গেল। তাহলে এখন আমি ছোটবেলায় হতে চাইছিলাম পাইলট, তারপরে ভর্তি হতে গেলাম ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে চলে গেলাম ফুডে, তারপর চলে আসলাম আবার ইলেকট্রনিক্সে, নাম চেঞ্জ হয়ে আমি অনেকদিন এপিএসসি পড়ে আসলাম, তারপরে ট্রিপল ই সার্টিফিকেট রিসিভ করলাম। দ্যাটস নাইস। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে পরিবর্তনগুলো আসছে, এই পরিবর্তনগুলো কিন্তু শুধু আমাদের ইউনিভার্সিটি অ্যাডপ্ট করেছি আমরা তা না, পাশাপাশি আমাদের প্যারালালি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতেও কিছু কিছু পরিবর্তন সে সময় ছিল। যুগের সাথে চেঞ্জ করতে হয়, কিন্তু ওই যে আমরা বললাম এই মহাবিশ্বের সব জ্ঞান আমরা জানি যে কি একটা সিঙ্গেল ইউনিট, কিন্তু আমরা এটাকে ভালো করে, যেহেতু এখন অনেক পরিধি বেড়ে গেছে জ্ঞানের, তো আমরা এই ভালো করে শেখার জন্য বিভিন্ন সাবজেক্ট ভাগ করে নিয়ে যাতে আমরা এক্সপার্ট হয়ে উঠতে পারি। কিন্তু এখন তো এক্সপার্ট হয়ে উঠতে চাই, কিন্তু আমার সামনে কত ফিল্ড দিন দিন খুলে যাচ্ছে, আমরা কি জানি? আমরা ট্রিপলি পড়তে আসছি, কিন্তু আমার 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 প্রেজেন্ট রিসার্চ ফিল্ড কোনগুলো ফ্লারিশ করছে সেগুলো তো আমাকে জানতে হবে, জেনে আমাকে নিজেকে ওইভাবে করে প্রিপারেশন নিতে হবে। তো তুমি যা হতে চেয়েছিলে সবসময় সেটা হওয়া যায় না, রিসোর্স অনেক কম থাকতে পারে, কিন্তু তাই বলে কি আমরা থেমে যাব? না, এটা হচ্ছে জেনারেল একটা, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আসে লাইফে, আসলে তোমাকে ওগুলোর সাথে অ্যাডপ্ট করতে হবে। তারপরে আবার কি খুব মন খারাপ করে কি অ্যাডপ্ট করবো ব্যাপারগুলো? সেটাও না। আমি যেটাতে খুব মজা পাবো, আমার অল্প রিসোর্সের মধ্যে আমি আমার প্যাশনের দিকটা খুঁজে নিব এবং সেই অনুযায়ী কাজ করব, তাই না? তাহলে আমার এইম ইন লাইফ এই টপিকটা ছিল যে আমরা লাইফে একটা জিনিস হতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষই কি হতে গিয়ে কি হয়ে যায়, তাই না? অ্যাডমিশন টেস্টের সময় ভাগ্য একেবারেই অন্যদিকে চলে যায়, তারপরে আরো কত কিছু ঘটে, আরো কত কিছু ঘটে। হ্যাঁ, এই গেল হচ্ছে। ও, তোমাদের সাথে এই গল্প করার ইচ্ছেটা আমার হলো হচ্ছে কালকে রিইউনিয়নের মিটিংয়ে গিয়ে আমার মনে হচ্ছে আমি মানে আবার সেই বাচ্চা হয়ে গেছি, যখন আমার বয়স 17-18, আমি নতুন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, আমি ওই জিনিসগুলোকে ফিল করতে পারছি। তো আমার খুব ইচ্ছা করতেছে আমি কারোর সাথে গল্প করি। তোমরা কে আসবে, কে আসতে পারছো আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে, আমার মধ্যে অনেক কিছু মনে হচ্ছে, স্মৃতি কাতরতা কাজ করছে। তো আমরা অনেক কিছু হতে চাই, আমরা অনেক কিছু হই। আবার মেয়েদের জন্য চ্যালেঞ্জগুলো তো আরো ইউনিক। তুমি খুব ভালো একটা চাকরি পেয়েছো, কিন্তু যখন আমি পড়াশোনা করেছি আমার আমার প্ল্যানিং এর কোথাও ছিল না যে মেয়েদের একসময় বিয়ে হয়, সে আমার মাও হয়। এই জিনিসগুলো আমার লাইফে যখন ধারাবাহিকভাবে আসছে, তখন একেবারে মানে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা, যে এটা কি হইলো, সেটার সাথেও আবার অ্যাডজাস্ট করতে হয়। সেটার জন্য তোমাকে অনেক কিছু ছেড়ে দিতে হতে পারে, নতুন করে মডিফাই করতে হতে পারে, কিন্তু তারপরও সবকিছুর আলাদা আলাদা সৌন্দর্য আছে। একটা ছেলে একটা মেয়ে, তাদের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি, প্রত্যেকের লাইফের স্ট্রাগল সবই আলাদা হবে, কিন্তু কিন্তু তারপরেও আমাদেরকে কি করতে হবে? এই সীমিত রিসোর্সের মধ্যে খুব খুশি মনে বেঁচে থাকার জন্য একটা অনুষঙ্গকে ধরে রাখতে হবে। তারপর আরেকটা জিনিস গল্প করতে ইচ্ছে করছে, সেটা টপিকটার আমি নাম এরকম দিয়েছি, সেটা হচ্ছে সমাজ, বিজ্ঞান, ধর্ম। মনে করো তুমি তো ট্রিপলিতে পড়ো, তাই না? কিন্তু তুমি কি জানো যে তুমি এই যে এখন পড়ছো, তোমার ইউনিভার্সিটিতে কি আছে? তোমার ইউনিভার্সিটিতে সুন্দর মোবাইল নেটওয়ার্ক আছে, টাওয়ার আছে, সুন্দর করে তুমি কথা বলতেছো। আমাদের সময় যেদিন প্রথম মোবাইলের নেটওয়ার্ক একটু একটু করে টেস্ট হিসেবে চালু করা হলো, ততদিনে সম্ভবত আমরা সিলুলার মোবাইল কমিউনিকেশন পড়ে ফেলছি, বাট মোবাইল তখনও পাইনি। আমার ঠিক কানেকশনটা ভালো মনে পড়ছে না, বাট আমরা এরকম হলের জানালায় গিয়ে কান লাগিয়ে এইভাবে ফোনে কথা বলতাম। ওই বয়সটা তো ইমোশনাল থাকারই বয়স। ইমোশনাল হয়ে যদি কখনো হ্যাঁ হ্যাঁ করতে করতে একটু পাশ ফিরে যাইতাম, নেটওয়ার্ক উইক হয়ে ডিসকানেক্ট হয়ে যেত কল। তো প্রথম যখন আসলে আমাদের মোবাইলের নেটওয়ার্ক আসলো, সেইটা একটা অনেক মজার ব্যাপার ছিল।
তারপর ইন্টারনেটে কোনো কিছু সার্চ করা, এই রিসোর্সগুলো তো আমাদের ছিল না। আমাদের সব প্রিন্টেড কপি রেন্টাল লাইব্রেরি থেকে আমরা সংগ্রহ করতাম। বড় ভাইয়া আপু বই কিনতে হতো না নর্মালি, ইউনিভার্সিটিতে এসে বড় ভাইদের বললেই বড় ভাইয়া আপুরা আমাদেরকে বই খাতা দিয়ে দিত, এবং ওরা খুব সুন্দর করে এগুলো আমাদেরকে দিত। আমরা সেই বই খাতাগুলো পড়তাম আরামসে। খুব কম সলভেন্ট কিছু মানুষের কিছু বই থাকতো। আমি যখন আবার নিজে চাকরি পেয়েছি তারপরে অনেক বই আমি কিনে কিনে এরকম নেড়ে নেড়ে দেখতাম। আমার তখন খুব ভালো লাগতো যে এই বইটার আমি মালিক, হয়তো এটার চ্যাপ্টারগুলো আমি ফটোকপি করে পড়ছি, বাট এখন এই বইগুলো আমার আসে। দেখো গল্প করতে করতে আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ইমোশন। তো বলতে চাচ্ছি যে আমাদের সময় আমি যখন আমার প্রজেক্টের জন্য কিছু ছবি ডাউনলোড করার জন্য কুষ্টিয়া আসছিলাম, তখন চাঁদের হাট নামে একটা সাইবার ক্যাফে মতো ছিল। তো ওখানে আসছি, ঘন্টা 20 টাকা, ঘন্টা 20 টাকা দিয়ে আমি ইন্টারনেট সার্ফিং করছি। আমি হচ্ছে ওখান থেকে কিছু জিনিস নামাবো। এখন আমি গুগলে সার্চ দিছি, কিন্তু আমি ইমেজ সেভ করতে পারছি না, এবং ও যে একটা নির্দিষ্ট জায়গায় সেভ হবে ওই এক্সপেরিয়েন্সটুকু আমার নাই ওই মুহূর্তে। তখন আমি আমার প্রজেক্ট সুপারভাইজার রাজ্জাক স্যারকে ফোন দিলাম। তো ফরচুনেটলি আনফরচুনেটলি যাই হোক, ভাবি ফোনটা ওই সময় রিসিভ করলাম, স্যারকে পেলাম না। পরে আমি ভাবছি আচ্ছা প্রবলেমটা ভাবিকে বলি। তা আমি ভাবিকে বললাম যে আমি আসলে এরকম ছবি ডাউনলোড করছি, আমি ছবিটাকে নিতে পারছি না, কমান্ডটা লাগবে আমার। তো ভাবি আমাকে খুব সুন্দর করে বুঝাই দিল। তো আমি খুব খুশি হলাম যে কি সুন্দর, এটা ভাবিও পারে। তো আমাদের সময় চ্যালেঞ্জগুলো ছিল এইরকম যে রিসোর্স আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে আবার বাসের জন্য বসে, মানে 5 ঘন্টা জার্নি করে 5টা ছবি ডাউনলোড করে নিয়ে যেতে হতো। কিন্তু এই যে সমাজ, দেখো তোমার টেকনোলজি, সমাজ আবার বিজ্ঞানে চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সময় আমাদের সিনারিওটা ওভারঅল এরকম ছিল যে পড়াশোনা করতে হলে তুমি স্যারের লেকচারের উপরেই পুরোটা নির্ভর করবে, এবং স্যার যে বইগুলোকে রেফারেন্স হিসেবে আমাদের সিলেবাসে থাকবে বা তার বাইরে খুব বেশি এক্সপ্লোর করার আমাদের সুযোগ হতো না। আর বিজ্ঞান তখন আস্তে আস্তে আগায় যাচ্ছে। এখন আমাদের ডিপার্টমেন্টের বাচ্চারা যারা ট্রিপলি তোমরা পড়ছো, তো তোমরা দেখো তোমাদের অনেক রিসোর্স, এখন বিজ্ঞান আগায় গেছে, রিসোর্স অনেক হয়ে গেছে। এটা কি ভালো? আমি আবার খুব গভীরভাবে ভাবি, আসলে ব্যাপারটা কিন্তু খুব ভালো আমার কাছে মনে হয় না। যখন আমি অসংখ্য জিনিসের মধ্যে ডুবে যাব, তখন কিন্তু আমি জানবো না যে আমার সময় নষ্ট হচ্ছে, কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। সার্ফিং করে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা পিক করতে পারার জন্য একটা এক ধরনের ইন্টেলিজেন্সের দরকার হয়, তাই না? আবার এই যে দেখো কোনো কিছু আমরা যখন পড়তে যাই, আমার রিসেন্টলি খুব হচ্ছে, আমি ইউটিউবে অনেক কিছু শিখি, সেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হোক, আমার ছোট ছোট সেগমেন্ট ভাগ করা থাকে যে আমি এটা আমি নতুন করে শিখতে চাই। তো আমি আমার লেকচার, ইভেন আমি যে মানে কোরআন হিফজ করতে চাই বা আমরা যখন পড়তে যাই, তো ছেড়ে রাখি যে শুনতে 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 আমার একটা সময় হয়তো লাইনগুলোকে মুখে চলে আসবে। কিন্তু ইদানিং দেখি ওর মাঝখানে অ্যাড দেয়, এই 2 মাস ধরে আমি খেয়াল করছি, এবং তারা আবার অ্যাডলেস ইউটিউব পাওয়ার জন্য আবার অফারও করতে থাকে। তো এটা একটা বিরক্তিকর জিনিস। তো তোমরাও নিশ্চয়ই এটা ফেস করো যে অনেক রিসোর্স থাকা সবসময় পজিটিভ না, তোমাকে জানতে হবে কোনটা পিক করতে হবে, তাই না? এই গেল বিজ্ঞান। আর ধর্মের কথা বলি, ধর্ম আমি কারো কাছ থেকে শিখিনি ওভাবে। আমাদের কারিকুলামে সবসময় ধর্ম বইতে যতটুকু থাকে অতটুকুই, কিন্তু বড় হয়ে যখন আমি লাইফে বিভিন্ন হার্ডেল পার হচ্ছিলাম, সবাইকে পার হতে হয়, বিলিভ মি, কারো লাইফ বেড অফ রোজেস থাকে না, সবাইকে ছোট ছোট হার্ডেল পার হতে হয়। ওই সময় অনেক স্ট্রেংথ দিবে তোমাকে ধর্ম। তুমি যখন অনেক ভেঙে পড়বে তখন ধর্ম তোমার লাগবে। আর এই যে কারাপশন বলো, সবকিছু থেকে আমি কন্ট্রিবিউট যদি করতে চাই, তাহলে আমাকে একটা ছোট্ট বাইন্ডিংস এর মধ্যে সবসময় থাকতে হবে। এই গেল হচ্ছে সমাজ, বিজ্ঞান আর ধর্ম। তো আমার ট্রিপলির ছোট ছোট ভাই বোনদের জন্য আমি অন্যরকম একটা স্নেহ অনুভব করছি, কালকে থেকে আরো অনেক বেশি। আসলে আমরা যখন বিচ্ছিন্ন থাকি তখন আমরা ওইভাবে অনুভব করতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে কখন তোমাদের সাথে দেখা হবে। আর বড় ভাইয়া আপু তাদের কথা কি বলবো, মানে আমি যখন প্রথম পরীক্ষাটা দেই, আমার মনে আছে আমাদের ফাতেমা আপু, আমাদের ডিপার্টমেন্টেরই বড় আপু, সে আমার জন্য সম্ভবত ডিম ভর্তা আলু ভর্তা দিয়ে গরম ভাত মাখায় এনে আমাকে খাওয়াই দিচ্ছিল। বলছে আজকে তোদের পরীক্ষা, আমি হেনাকে খাওয়াই আসলাম, তোকে খাওয়াতে আসছি। তো
আমি এত বড় হয়ে গেছি গত জানুয়ারিতে, এই জানুয়ারিতে, হ্যাঁ গত জানুয়ারিতে আমার 40 হয়ে গেল, কিন্তু আপুর ওই আদরটা আমি ভুলতে পারি না। আর মনে হয় যে আমি তো কিছু করতে পারলাম না তাদের জন্য। তো সাগর আপু আমার আমার খালামণির ক্লাসমেট ছিল সম্ভবত, তারা কোনো এক সময় একসাথে পড়েছিল। তো তার অ্যাফেকশনটা ছিল অনেক মাদারলি। আপু আদর করতো এত সুন্দর করে, তোর কি লাগবে আমার কাছে আসিস, আমার কাছে চুড়ি আছে নিয়ে যাস। মানে আমি সেই আদরগুলোকে আসলে আমি এক্সপ্রেস করতে পারবো না। শম্পা আপু, তারপরে পপি আপু, পপি আপুর কাছ থেকে একটা বই নিয়ে পড়ছিলাম, আমাদের সেটার কোর্সটা সুইং হয়ে গেছিল হঠাৎ করে কোনো শিক্ষক চলে যাওয়ায়, সম্ভবত আমি খুব ভালো মনে করতে পারছি না, রাজশাহী ইউনিভার্সিটিতে চলে গিয়েছিলেন একজন স্যার। তো খুব ইলেকট্রনিক্স একটা বেসিক ইলেকট্রনিক্স একটা কোর্স। তো আমি আপুর কাছ থেকে একটা বই এনে পড়ছিলাম। সেই বইটা আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াতে যাই, আমার খালি মনে হয় কি ওই বইটার অনেক কিছু, ওইটা খুব চমৎকার করে ব্যাখ্যা করা ছিল, আমার এটা হলে ভালো হতো। আমি অনেকদিন পরেও আপুকে বলছি, আপু তোমার ওই বইটা কি আছে? আপু বলছে কই যে আছে, পাচ্ছি না। তো কিছু কিছু জিনিস, কিছু কিছু স্মৃতি এমন ভাবে মিশে যায় আমি ভুলতে পারছি না। তো আমি আমার বড় ভাইয়া বড় আপুদেরকে বলতে চাই যে আপনাদের ভালোবাসার ঋণ তো আমরা আসলে এভাবে শোধ করতে পারবো না, কখনো সম্ভব না। বড়দের স্নেহের ঋণ শোধ করা যায় না, কিন্তু আপনাদের খুব দেখতে মন চায়। আর অনেক অসুস্থ থাকি, আমার চেহারা দেখলে বোঝা যায় না যে আমি অসুস্থ, কারণ আমি খুব বেশি কথা বলি সেই জন্যই হয়তো। তো মানুষের হায়াত মহতরের ঠিক নাই আসলে, কে কখন চলে যায়। তো আপনারা যদি একটু কষ্ট করে আসেন, স্যাররা আয়োজন করছে এই অনুষ্ঠানটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যালামনাইয়ের জন্যই আসলে ইন্টেন্ডেড। সবাই যদি একটু আসেন তাহলে একটু দেখাও হয়ে যায়। তো আর ছোটদেরকেও আমরা অনেকেই পরবর্তীতে বিভিন্ন কনফারেন্সে দেখা হয়েছে, অনেককেই আমরা আসলে চিনি, রিসার্চের প্রয়োজনে অনেকে কল করে, অনেক কিছু জানতে চায়। তো আমার মনে হয় যে এটা একটা খুব সুন্দর একটা মেমোরি আমাদের হতে পারে। তো এত কথা বললাম, আমি জানি না আমি এই ভিডিও পরে আপলোড দিতে পারবো কিনা, অনেক বেশি মেগাবাইট লাগবে। বাট আমি আমি আশা করব আমার সিনিয়ররা এবং জুনিয়ররা সবাই আসবেন। প্রথম রিইউনিয়ন আমাদের, সবাই একটু, আমি জানি সবার কষ্ট হয়, প্রফেশনাল লাইফ ম্যানেজ করে ফ্যামিলি লাইফের অনেক স্ট্রাগল, প্রত্যেকে আমরা স্ট্রাগল করতেছি, আমরা কেউ জানি না কে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর সবাই হাসে, সবাই সবার সাথে আসলে হালকা বোধ করে, এই জন্যই আমাদের ধর্মও লাগে, তাই না? সমাজে থাকি, বিজ্ঞান আগায় যায়, সেটার সাথে অ্যাডপ্ট করতে হয়, ধর্মকে রাখতে হয় কাছে। আরো অনেক গল্প করব, সবাই আসেন। আমাদের শাহিন স্যার, বর্তমান চেয়ারম্যান স্যার বলেছেন যে হচ্ছে বড় করে গিয়ে বিছিয়ে দেওয়া হবে, কম্বলের মতো বিছিয়ে দেওয়া হবে, আমরা সবাই সারা রাত 8 তারিখে ওখানে থাকবো। তো আমার শুনেই মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমি থাকবো সবার সাথে, একটা রাত আমরা সবাই একসাথে স্পেন্ড করব। আমার মনে হয় কি সুন্দর অনুভূতিগুলোকে তৈরি করার জন্য হলে কষ্ট করে একটু সবাই আসবে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ, খুব আশা করে থাকলাম। আসসালামু আলাইকুম।